হ্যালো স্টুডেন্ট, তাহলে সামনেই তো আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার, সেপ্টেম্বরের মাঝামাঝিতে। তো মোটামুটি 3 মাস ধরে নেওয়ার টাইম আছে। তো এই 3 মাসের মধ্যে যা যা সিলেবাস আছে, বিশেষ করে তোমাদের যে বইগুলো কিনেছে দেখবো ভলিউম 1ই থার্ড সেমিস্টারটা আছে। তো সেই সিলেবাসের যে যে মেইন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এই ভিডিওতে এখন দেওয়া শুরু করব। মানে একটা ভিডিও, অনেকগুলো ভিডিও দেবো পরপর করে এই পুরো 3 মাসে। এবং সেই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কি কি কোশ্চেন হতে পারে, কি ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো আলোচনা করব। এই হচ্ছে ভিডিওটার উদ্দেশ্য। আর প্রত্যেকটা চ্যাপ্টারে কেমন কি মার্কস থাকে ওটা চ্যাপ্টার পড়ানোর সাথে সাথে বলে দেবো, যে এখান থেকে 5 মার্কস 8 মার্কস এরকমভাবে কোশ্চেন আসে, সেগুলো বলে দেবো। তো দেখো তোমাদের সিলেবাসে দেখবে যে টপিকগুলো আছে, সে তোমাদের বেশিরভাগ বইতে এবার টপিকে দেখবে যে ইলেকট্রিসিটি নিয়ে আছে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এগুলো নিয়ে আছে। তো এইভাবে তোমাদের টপিকটা ভাগ আছে। দেখো, মেইন ব্যাপার হচ্ছে তোমাদের টপিকের মধ্যে এইভাবে পার্টগুলো পাবে: স্থির তড়িৎ, অর্থাৎ এই ক্ষেত্রে আধান স্থির অবস্থায় আছে, আধান স্থির অবস্থায় আছে, তার জন্য কি কি ঘটনা হতে পারে। অর্থাৎ এখানে আমরা দেখব তড়িৎ ক্ষেত্র সম্পর্কে, তারপরে হচ্ছে তড়িৎ বিভব সম্পর্কে দেখব, আর দেখব ধারক ধারকত্ব, ধারক ও ধারকত্ব। মানে এইভাবে চ্যাপ্টারগুলো আলোচনা হবে এই পার্টটাতে। এবার আধান যখন গতিশীল থাকবে, আধান গতিশীল থাকলে তখন যে চ্যাপ্টারটা পড়বে সেখানে চলে আসবে দেখবো চলতড়িৎ। এই চলতড়িতের মধ্যে তোমাদের পড়তে হবে ওহমের সূত্র, তারপর রোধ সম্পর্কে পড়তে হবে, রোধের শ্রেণী সমান্তরাল সমবায়, তড়িৎ কোষের সমবায়, অভ্যন্তরীণ রোধ, বিচলন বেগ, এরকম বিভিন্ন টপিক আছে, কার্শফের সূত্রাবলী। তারপর কিছু যন্ত্র সম্পর্কে জানতে হবে, অ্যামমিটার, ভোল্টমিটার, মিটার বীজ, পোটেনশিওমিটার, এরকম হুইস্টন বীজ, এগুলো সবকিছু জানতে হবে। এইবার এই চলতড়িৎ মানে কি বোঝাচ্ছে, যে আমরা কোনো পরিবারের মধ্যে দিয়ে কারেন্ট পাবো, তো সেই তড়িৎ প্রবাহ মাত্রার জন্য আবার কি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তড়িৎ প্রবাহ মাত্রার জন্য চৌম্বক ক্ষেত্র পাবো, সেই চৌম্বক ক্ষেত্র নিয়ে তারপর আবার যাবতীয় সিলেবাসটা আছে। এইভাবে পরপর সিলেবাসগুলো সাজানো আছে। কিন্তু আমি আজকে তোমাদের স্থির তড়িতের সব থেকে বেসিক যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা পড়াবো, এবং যার নাম হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। অর্থাৎ এই চ্যাপ্টারে আধান কি, আধানের একক কি, তারপর হচ্ছে আধানের কোয়ান্টাম সূত্র, এবং সেখান থেকে কি জাতীয় কোশ্চিন আসবে, সে ম্যাথ কেমন কি আসে সেগুলো আলোচনা করে দেবো। তো আজকে আমাদের টপিকটা তাহলে নাম দেখা যাক। তো যেটা বলতে চাইছি, দেখো, ভালো মার্কস আনার জন্য তোমাকে বই খুঁটে খুঁটে পড়তে হবে। যে কোনো একটা বই ফলো করো, যে কোনো রাইটার বই ফলো করো, সেটাকে লাইন টু লাইন পড়ো। মানে প্রথমে ভিডিও দেখে পড়াটা বুঝে নাও, যে ওভারঅল একটা কনসেপ্ট নিয়ে নাও, যে এরকম এরকম ভাবে আমাদের পড়তে হবে, এই জিনিসটা পড়তে হবে, এরকম এরকম ব্যাপার। তারপর বইটা সব লাইন টু লাইন খুঁটে খুঁটে পড়তে হবে। এবং বইতে দেখবে এখনকার বইগুলোতে খুব সুন্দরভাবে অনেক এমসিকিউ দিয়েছে, সেই এমসিকিউ গুলো মন দিয়ে হচ্ছে করতে হবে। আর কোশ্চেন সলভ করার সময় মনোযোগটা রাখতে হবে, যে এটা কেন হচ্ছে, কেন এই ফর্মুলা দিব, কেন এই জায়গাটা এটা আসলো, মানে এই জন্য কোশ্চেন করে করে পড়ো, যে কেন হচ্ছে, কেন এটা ইউজ করব, কেন এই ফর্মুলা, এইসব ভাবে করতে হবে। তাহলে পারবে, না তাছাড়া ওই 35-এর মধ্যে 20 পেয়ে যাবে, তার বিষয় পাবে না ফিজিক্সে। দেখো, তোমাদের হচ্ছে প্রথম টপিক আজকে, বা প্রথম চ্যাপ্টার ধরো স্থির তড়িতের মধ্যে শুরু করব। তা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। আমি ধীরে সুস্থেই পড়াই, ধীরে সুস্থেই পড়াবো। আর কারো যদি স্লো মনে হয় তাহলে হচ্ছে ভিডিওটা 1.5 বা 2x দেখে নিবে। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। তো দেখো ব্যাপারটা কি, যে এই চ্যাপ্টারে আমাদের সর্বপ্রথম আগে আধান সম্পর্কে পড়তে হবে, যে আধান কি, যাকে আমরা ইংরেজিতে ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান বললে ইলেকট্রিক চার্জ, আর শুধু আধান বলে চার্জ বলে থাকবো, সংক্ষেপে চার্জ। এবং এই আধানকে আমরা চিহ্ন বড় কিউ, ছোট কিউ, অথবা ইলেকট্রনের ক্ষেত্রে বা প্রোটনের ক্ষেত্রে ই চিহ্ন ব্যবহার করি। তো ফার্স্ট আগে জানি যে আধানটা কি। ধরো এটা একটা বস্তু, এইটি আরেকটি বস্তু। আধান হচ্ছে বস্তুর এমন এক ধর্ম, এই ধর্ম যদি বস্তুর মধ্যে উপস্থিত থাকে, ধরো এর মধ্যে আধান ধর্ম আছে, এর মধ্যেও আধান ধর্ম আছে,
তখন এদের মধ্যে একটা বল কাজ করবে, অর্থাৎ সেটা আকর্ষণ বলে হতে পারে, বিকর্ষণ বলে হতে পারে। আকর্ষণ বল বা বিকর্ষণ হতেই পারে, বিকর্ষণ বলও হতে পারে। তার মানে এটা বলতে চাইছি, আধান বস্তুর এমন একটি ধর্ম, যে ধর্ম উপস্থিত থাকলে বস্তুটি আরেকটি বস্তুকে, সেটা এখন আধানগ্রস্ত হতেও পারে নাও হতে পারে, সেটা আসছি পরের ব্যাপার, কিন্তু যে যার মধ্যে ধর্মটা আছে সে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অ্যাপ্লাই করবে বা অনুভব করবে। এবং যাদের মানে যেসব বস্তুর মধ্যে আমরা ধরি যে মানে আধান আছে, তাদেরকে আমরা আহিত বা অনাহিত বস্তু বলি। এই টার্মগুলো তোমরা পাবে পড়তে পড়তে, আহিত বস্তু বা টার্ম পাবে অনাহিত বস্তু, এরকম নামগুলো পাবে। এই নামগুলোকে একটু বুঝতে হবে ভালো করে। আহিত বস্তু মানে যার মধ্যে আধান আছে, আর অনাহিত বস্তু মানে যার মধ্যে মোট আধান শূন্য। কথাটা ভালো করে বুঝো, মোট আধান শূন্য মানে আমি বলিনি যে আধান নেই, বলেছি মোট আধান শূন্য। কারণ আধান যে আছে, আধানকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়, একটা ধনাত্মক আধান, এগুলো নাইনে পড়েছো, 10-এ পড়েছো, আবার এখন পড়ছো। ধনাত্মক আধান মানে প্লাস দিয়ে লিখি, আর ঋণাত্মক আধানকে মাইনাস চিহ্ন ব্যবহার করি। তাহলে আধানকে দুটো টাইপে ভাগ করা হবে, ধনাত্মক, ঋণাত্মক। এবার আহিত বস্তু মানে হয় সেই বস্তুর মধ্যে ধনাত্মক বেশি আছে অথবা ঋণাত্মক বেশি আছে, কোনো একটা বেশি আছে। কিন্তু অনাহিত মানে যার মধ্যে ধনাত্মক আধান আর ঋণাত্মক আধানের পরিমাণ সেম, অর্থাৎ বলতে চাইছি যতটা প্লাস আধান আছে, এই যে আধানকে আমি কিউ দিয়ে লিখছি, যতটা প্লাস আছে ততটাই মাইনাস আছে। ফলে অনাহিত বস্তুর মোট আধান হচ্ছে 0। অনাহিত বস্তু মানে এটা না যে ওর মধ্যে আধান নেই, ওর মোট আধান 0। আর আহিত বস্তু মানে তার মধ্যে ধনাত্মক আধান অথবা ঋণাত্মক আধান, কোনো আধানটা বেশি আছে। তো এইবার কথাটা হচ্ছে, তাহলে আধান এমন একটা ধর্ম যা কোনো বস্তুর মধ্যে থাকলে সেই বস্তুটি অন্য আরেকটি আহিত বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করবে। সেটা আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। যদি অনাহিত হয় তাহলে সেটা সর্বদাই আকর্ষণ হবে, আর যদি আহিত হয় সেটা আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে। কিরকম দেখো, ধরো আমি বললাম এটা একটা আহিত বস্তু, মানে প্লাস দিলাম মানে ধনাত্মক আধান আহিত, পাশে আর একটা আহিত বস্তু আছে প্লাস, তাহলে এখানে বিকর্ষণ বল কাজ করবে, এখানে বিকর্ষণ বল কাজ করবে। কিন্তু এরই পাশে যদি আরেকটা আহিত বস্তু থাকে কিন্তু ওটা মাইনাস, তাহলে তখন এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তার মানে কি শিখছো, যদি সমজাতীয় আধান থাকে প্লাস প্লাস মাইনাস মাইনাস তাহলে বিকর্ষণ, আর যদি বিপরীত জাতীয় আধান থাকে তাহলে হবে আকর্ষণ। কিন্তু যদি এরকম হয়, ধরো একটা ধনাত্মক আধান আহিত বস্তু, পাশে একটা অনাহিত বস্তু আছে, অনাহিত মানে এর মধ্যে মোট আধান 0, তাহলে এখানে আকর্ষণ বলই কাজ করবে সর্বদা, বিকর্ষণের কোনো প্রশ্ন থাকছে না, এখানে সর্বদা হবে আকর্ষণ বল। তো এই গেল আধানের প্রথম বেসিক কনসেপ্ট, যে আধান কি, আধান কয় প্রকার, এবং কাদের মধ্যে আকর্ষণ কাদের মধ্যে বিকর্ষণ হবে। এবার আমাদের দেখতে হবে যে এই আধানের একক কি হবে, আধান স্কেলার রাশি, এবং তার রিলেটেড কিছু আমাদের কোয়ান্টাইন এগুলো আছে, এগুলো আমাদেরকে পড়তে হবে, আর ওই কোয়ান্টাইন থেকে কোশ্চেন আসবে। দেখো, তো এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখে নিই। প্রথমত, আধান হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ শুধুমাত্র মান দরকার এই ভৌত রাশিটিকে বোঝানোর জন্য। আধান স্কেলার রাশি, যে এখন স্কেলার ভেক্টর যদি বুঝতে না পারো তাহলে তুমি বুঝে নিবা, তুমি 11-এ চরম ফাঁকি দিয়েছো। আধান স্কেলার রাশি, আধানের এসআই একক, তবে কুলম, যাকে আমরা ক্যাপিটাল সি দিয়ে লিখবো, আর সিজিএস একক তাকে আমরা বলবো স্ট্যাট কুলম, বা কিছু বইতে দেখবে লেখা আছে ইএসইউ আধান, মানে এটা বলে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ওখান থেকে আসে ইএসইউ আধান, এইভাবে লেখা থাকে দেখবে। তো কুলম আর স্ট্যাট কুলমের মধ্যে রিলেশন আছে। 1 কুলম 3 × 10⁻⁴
9 স্টার্ট কুলম্ব। আধানের মাত্রা কি সেটা জেনে রাখো, কারণ এটা পরে অনেক ভৌত রাশি মাত্রা বের করতে লাগবে 12। আধানের মাত্রা যাকে আমরা কিউ দিয়ে লিখি সেটা লেখা হয় আই। এই আইটা বলে মানে এটাতে বোঝানো তড়িৎ প্রবাহ মাত্রা, আর তার সাথে হচ্ছে টি, আইটি, এটা হচ্ছে সময়, টিটা সময়। তো এই গেল হচ্ছে পুরোপুরি আধানের একটা ব্যাপার। আধান দুটো টাইপ বলে দিলাম, তার একক হলো, মাত্রা হলো স্কেলার রাশি। আচ্ছা, আহিত অনাহিত বললাম। এখন আমাদের গুরুত্ব দিতে হবে আধানের কোয়ান্টায়ন, এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। দেখো এটাতে যাওয়া যাক। দেখো যতটুকু দরকার সেগুলো আমি ফটাফট আলোচনা করব, কোশ্চিন কিছু করাবো। দেখো এটাকে গুরুত্ব দিই, এবং ধরো এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে একটা এমসিকিউ হলে হতেই পারে। আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। দেখো এখানকার ব্যাপারটা এরকম ভাবে বুঝতে হবে। আমাদের প্রকৃতিতে স্বাধীনভাবে থাকতে পারে এরকম সব থেকে ক্ষুদ্রতম আধান হচ্ছে ইলেকট্রনের আধানের সমান, যেটা স্বাধীনভাবে থাকতে পারে। মানে বলতে চাইছি, ধরো ইলেকট্রনের আধান আমরা জানি, ইলেকট্রনের আধানের আমি শুধু মানটা লিখছি, নেচার লিখছি না। ইলেকট্রনের আধান নেগেটিভ হয়, মানটাকে দেখো, তা কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো একটি ইলেকট্রনের আধানটাকেই সব থেকে ন্যূনতম আধান ধরা হয় যা আমাদের প্রকৃতিতে থাকতে পারবে। মানে প্রকৃতি থাকতে পারবে, স্বাধীনভাবে থাকতে পারবে। এর থেকেও কম আধান হয়, মানে এতেও কম আধান কোয়ার্ক কণার হয়, কিন্তু ওটা নিউক্লিয়াসের প্রোটন আর হচ্ছে নিউট্রন ওর মধ্যে থাকে। তো আমি ওটাতে যাচ্ছি না, আমাকে দেখতে হবে এই ব্যাপারটা। তো আধানের কোয়ান্টায়ন বলছে যে কোনো বস্তুর যেটা মোট আধান হয়, ধরো এটা একটা বস্তু, এর মোট আধান হচ্ছে কিউ। এর যে মোট আধানটা পেলাম, এর মোট আধানটা, এর মধ্যে অসংখ্য এরকম ক্ষুদ্র আধান আছে যাদের মান ইলেকট্রনের আধানের সমান, তার গুণিতক হবে। অর্থাৎ কোনো বস্তু, ধরো এই বস্তুটার মধ্যে n সংখ্যক ক্ষুদ্র আধান আছে, n সংখ্যক ক্ষুদ্র আধান আছে এই বস্তুটার মধ্যে, এবং এই এক একটা ক্ষুদ্র আধানের মান কত? এক একটা ক্ষুদ্র আধানের মান হচ্ছে এই আধানটা সমান। তাহলে এই বস্তুটার মোট আধান কত হবে? যতগুলো ক্ষুদ্র আধান আছে তার সংখ্যা আর এক একটা ক্ষুদ্র আধানের মান গুণ করে দিলাম, পেয়ে গেলাম মোট আধান। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। অর্থাৎ বলা হচ্ছে আধান কন্টিনিউয়াস না, আধান হচ্ছে ছোট ছোট টুকরোর মতো, সেগুলোকে যুক্ত হয়ে 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 একটা মোট আধান তৈরি হচ্ছে, বড় কিউ। এই জন্য কোয়ান্টায়ন নামটাও আসছে এখান থেকে, যে আধানটা এরকম কন্টিনিউয়াস বলতে পারবো না, ক্ষুদ্র ক্ষুদ্র আধান যুক্ত হয়ে একটা বৃহৎ আধান তৈরি করেছে। এবং এটাই হচ্ছে সেই বৃহৎ আধানের মান, আর এটা হচ্ছে ক্ষুদ্র আধানের মান, এবং কতগুলি ক্ষুদ্র আধান? n সংখ্যক। এবং এই ক্ষুদ্র আধানের মানটা ইলেকট্রনের আধানের সাথে সমান ধরা হয়। জাস্ট মানটা কথা বলছি, সেটা কত? 1.6 হবে, এখানে একটা পয়েন্ট হয়তো সরে গেছে না, হ্যাঁ 1.6 10⁻⁻19 কুলম্ব। তো এটা হচ্ছে ইলেকট্রনের সেই ক্ষুদ্র আধানের মান, এটা হচ্ছে আধানের কোয়ান্টায়নের গাণিতিক রূপ। এবার এর উপর বেস করে কোশ্চেন আসবে, কোশ্চেন আলোচনা করি। হ্যাঁ, এনটা কি? এনের ব্যাপারটা একটু বলা উচিত। দেখো এন হচ্ছে এখানে হবে পূর্ণ সংখ্যা, কিরকম? 1 2 3 4 এরকম হবে। কোনো ভগ্নাংশ কিন্তু আসবে না, মানে 1-এর 2 3-এর 2 এরকম আসবে না। ওটা মানে বোঝাচ্ছে যদি এর মান 3 মানে 3-এর 2 চলে আসে, সেটা হয়ে যাবে হচ্ছে ইলেকট্রনের আধানের 3-এর 2 ভাগ, মানে ওটা ভগ্নাংশে চলে আসলো। সেটা সম্ভব নয়। হ্যাঁ, সেটা সম্ভব কোথায়? সেটা সম্ভব হচ্ছে কোয়ার্ক কণার ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে ভগ্নাংশে আধান থাকে। কিন্তু আমি বলছি স্বাধীনভাবে থাকা। অ্যাকচুয়ালি একটা আধান এরকম E/2 বা 3E/2 এবার প্রকৃতিতে স্বাধীনভাবে থাকতে পারবে না, এ অন্য কোনো একটা কারোর সাথে যুক্ত হয়ে আবার আধানই তৈরি করবে। ঠিক আছে, তো এবার গুরুত্ব দেওয়া হচ্ছে এই টপিকটার উপর কোশ্চেন দেখতে হবে, যে কিউ ইকুয়ালস টু এন এর উপর। চলো দেখো কিছু কোশ্চেন আলোচনা করো। ধরো 1 নম্বর কোশ্চেন, এরকম কোশ্চেন দিবে তোমাকে যে একটি বস্তুর আধান কোনটি হতে পারে না, এরকম কোশ্চেন দিবে। একটি বস্তু আধান কোনটি হতে পারে না বলে নিচে অপশন, ধরো একটা এ অপশনে দিয়ে রাখলো,
3.2 ইন্টু 10 এর পাওয়ারে -19 কুলম। আরেকটা অপশানে দিয়ে রাখলো 5.6 ইন্টু 10 এর পাওয়ারে -19 কুলম। আরেকটাতে দিয়ে রাখলো হচ্ছে একটা কিছু নেওয়া যাক 4.8 ইন্টু 10 এর পাওয়ারে -19 কুলম। বলে কোনটি হতে পারে না। এবার এটা আমরা ভেরিফাই করবো কিভাবে? এটা ভেরিফাই করার জন্য আমাকে এই ফর্মুলার কাজে লাগাবো, কিউ ইকুয়ালস টু এনি। দেখবো যে এই বড় কিউটার জায়গায়, এক মিনিট, অন্য করে নিতে হবে। এই যে বড় কিউটা দেখতে পাচ্ছি, বড় কিউয়ের জায়গায় আমরা এই আধানগুলোকে বসিয়ে দেব, এই আধানগুলোকে। আর ই এর মান তো আমরা জানি, ই এর মান এই যে উপরে আমি লিখে দিয়েছি মানটা, এখান থেকে আমরা এন বের করব। আর লক্ষ্য করব এনটা পূর্ণ সংখ্যায় আসছে ভগ্নাংশে আসছে, সেটাকে লক্ষ্য করব। যদি ভগ্নাংশে আসে তাহলে ওটা সম্ভব নয়, পূর্ণ সংখ্যায় আসলে সম্ভব। তো এটাকে চেক করব, পাশে চেক করা যাক। দেখো এখানে আমরা এনটা বের করব। আচ্ছা, এন এর জন্য কি করব? কিউ বাই ই। দেখো এন এর জন্য করব কিউ বাই ই। এবার এখানে কিউ কত? 3.2 ইন্টু 10 এর পাওয়ারে -19, আর নিচে ই হচ্ছে 1, হ্যাঁ 1.6 ইন্টু 10 এর পাওয়ারে -19। আচ্ছা আমি একটু চেক করি যে বোর্ডের মানে ভিশনের বাইরে জন্য চলে গেল। ঠিক আছে, তো এখানে 10 এর পাওয়ারে -19 ক্যান্সেল হবে, আর 1.6 দিয়ে 3.2 কে ক্যান্সেল করলে এখানে 2 পাবো। অর্থাৎ এখানে এন এর ভ্যালু আসলে হচ্ছে 2, পূর্ণ সংখ্যায় আসছে, তাহলে এটা সম্ভব, এটা রাইট, সম্ভব। এবার 5.6 থেকে দেখা যাক কত হচ্ছে। 5.6 ইন্টু 10 এর পাওয়ারে -19, নিচে ইলেকট্রনের আধান, এই যে এই ফর্মুলা, ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10 এর পাওয়ারে -19, এটা দিয়ে এটা কাটলো। এবার 1.6 দিয়ে 5.6 তো এবার ভগ্নাংশে চলে আসবে, পয়েন্টটাকে আমরা ক্যান্সেল করলাম। 2 দিয়ে যদি ক্যান্সেল হবে 4 দিয়ে ক্যান্সেল হবে 1, 14, এদিকে 4 দিয়ে 4, 2 দিয়ে ক্যান্সেল করলে 7/2। দেখো এটা 3.5 বা 7/2, এটা পূর্ণ সংখ্যা আসলো না, তার মানে এইটা পসিবল না, এটাই আমাদের অ্যান্সার। বলেছে কোনটি হতে পারে না, তাহলে এই যে বি নম্বর এই আধানটা হতে পারবে না, নিচেটা সম্ভব। দেখো 1.6 দিয়ে 4.8 কে ক্যান্সেল করো, এখানে 1.6 ইন্টু 10 এর পাওয়ারে -19, আর দেখো এটা কেটে যাবে, এইটা দিয়ে এটা ক্যান্সেল করলে আসবে এখানে 3 আসবে। হ্যাঁ তাহলে কি দাঁড়ালো, তাহলে এখানে এন এর ভ্যালু 3, মানে পূর্ণ সংখ্যা, মানে এটা পসিবল, কিন্তু বি নম্বরটা সম্ভব না, এরকম কোশ্চেন হতে পারে, তো এটাকে দেখে নিবে। নেক্সট আর কি হতে পারে? হ্যাঁ এবার নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন। এরকম কোশ্চেন থাকতে পারে যে কোনো বস্তু মোট আধান আছে, বললো 20 কুলম। হ্যাঁ এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে। প্লাস যদি বলে তাহলে বুঝবো এই বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, যদি এটা প্লাস থাকে বস্তুটা আধান, আর যদি মাইনাস হয় তার মানে এই বস্তুর মধ্যে ইলেকট্রন এসেছে। তাহলে এই ক্ষেত্রে বলবে যে এই 20 কুলম আধান যে বস্তুটাতে তৈরি হলো, এইটার জন্য কতগুলি ইলেকট্রন গ্রহণ করেছে বা বর্জন করেছে, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে সেই সংখ্যাটা আমরা বের করব। সেটা বের করার জন্য আমরা এই ঠিক আগের ফর্মুলাটাই নিব। আগের পেজে যেটা আমরা দেখলাম, কি দেখলাম, যে ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু এনই। আমাকে এই এনটা বের করতে হবে। এই এন বের করার জন্য মোট আধানকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করতে হবে, এবং মোট আধান কত এখানে 20, ইলেকট্রন আধান কত 1.6 ইন্টু 10 এর পাওয়ারে -19। এই পয়েন্টটা উঠিয়ে দিলাম, তাহলে 200 আসলো। 4 দিয়ে 16কে কাটো 4, 4 দিয়ে কাটো 4 5 20, 50, আরও 2 দিয়ে কাটো, তাহলে কত আসবে 25। তুমি চাইলে এই 10 এর পাওয়ারে ওটাকে উপরে নিয়ে যাও, তাহলে 25/2, 10 এর পাওয়ারে চলে আসলো 19। এবার এখান থেকে একটা 0 25কে ধার দাও, তাহলে কত হবে 200। এখানে 1.6 আছে, 200, ঠিক আছে, ডেসিমেলে নিয়ে আসতে পারো, ওই 0 ওকেই দিয়ে দাও, ওর 0 লাগবে না, ওর 0 কে রিটার্ন করে দাও। করে দিলাম রিটার্ন, এই দেখো আস্তে আস্তে ব্যাকে সব রিটার্ন চলে যাচ্ছে, আলাদাই হবে। তাহলে 10 এর পাওয়ারে হচ্ছে এদিকে 19,
এটা দিয়ে ভাগ করো, চলো ভাগ করা যাক। তাহলে কত আসবে, 2 1 2, 5 5 নামলো, 2 2 4, 1 নামবে, তারপর তাহলে হ্যাঁ 1 নামবে, তাহলে 4 2 1 নামবে তো 10 একবারে 5, 12.5। তাহলে হয়ে গেল 12.5 ইন্টু 10 এর মাথায় 19, তার মানে এতগুলি ইলেকট্রন আছে। এটা একটা কোশ্চেন হতে পারে। আরেকটা কোশ্চেন আমার মাথায় আসলো এখনই। কি কোশ্চেন, যে এই ইলেকট্রন যখন মানে একটা বস্তুকে আহিত করলে, একটা বস্তুকে আহিত করা মানে ওকে ইলেকট্রন দেওয়া বা ইলেকট্রন নেওয়া, আহিত করলে তার ভরের কি কোনো পরিবর্তন হবে? অ্যান্সার বলবে হ্যাঁ, ভরে পরিবর্তন হবে। ধরো একটা বস্তুকে আমি ধনাত্মক আধানে আহিত করব, তাহলে এর থেকে ইলেকট্রন বের করে দিতে হবে। এবার ইলেকট্রন হচ্ছে নেগেটিভ কণা, ঠিক আছে, বেরিয়ে গেল, ওই জন্য এটা হয়ে গেল ধনাত্মক। কিন্তু ইলেকট্রনের তো নিজস্ব একটা ভর আছে, সেটা কত, 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। তাহলে যেহেতু ইলেকট্রনের ভর আছে, তাহলে একটা বস্তু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তার ভর তো কমবে, হ্যাঁ খুবই কম হবে। সেই ভরটা মানে আমরা বাস্তব জীবনে ওরকম ভাবে বুঝলাম যে অত এফেক্টিভ না, কিন্তু ফিজিক্সে এফেক্টিভ। তার মানে ভরটা তো কমবে। তার মানে ইলেকট্রন গ্রহণ করলে বা বর্জন করলে, কোনো বস্তুকে আহিত করলে তার ভরের কিন্তু পরিবর্তন হয়। আচ্ছা, এই জাতীয় কোশ্চেনগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে আধানের কোয়ান্টাম থেকে, এই সংখ্যা বের করা, অথবা এই আগের পেজে দেখলে বা আগের স্লাইডে দেখলে যে এটা সম্ভব কিনা, এই জাতীয় কোশ্চেনগুলোকে একটু নজর দিতে হবে। হ্যাঁ, চলো এবার একটা টপিক আছে এখানে এই চ্যাপ্টারটার মধ্যে, তা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব নিয়েও কিছু কোশ্চেন হয়ে থাকে, সেটা একটু বলি। ওই টপিকগুলো এখানে আমি বলবো না, ওই আকর্ষণ বিকর্ষণ নিয়ে দেখবে, তড়িৎ আবেশ, আবেশটা একটু আমি বলবো, সেটা কি সেটা একটু দেখিয়ে দিব। কিছু জিনিস এখানে আলোচনা করা যাবে। দেখো আধানের তলমাত্রিক ঘনত্ব ব্যাপারটা কি, যাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করে থাকি। এটার মানে বোঝায় যে, গাণিতিক রূপটাকে যদি আমরা দেখে নিই, আধান বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার এটা হঠাৎ করে ক্ষেত্রফল কি চলে আসলো, যেমন আমরা জনঘনত্ব দেখি যে প্রতি বর্গ কিলোমিটারে কত মানুষ থাকে, জনঘনত্ব দেখি, ওরকম ভাবে এখানে দেখা হবে যে একক ক্ষেত্রফল, ধরো এটা একটা তল, এই তলটাতে, এই তলটার একক ক্ষেত্রফলে মানে ক্ষেত্রফলের মান 1, ওইটুকু জায়গার মধ্যে কতটা আধান আছে। মানে ধরো একক ক্ষেত্রফল এইটুকু জায়গা। আচ্ছা এবার ধরো ধরো 1 সেকেন্ড, ধরো এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এই, এবং এই পুরোটাতে মোট কিউ আধান আছে। তাহলে এ ক্ষেত্রফলে আধান আছে কিউ, তাহলে একক ক্ষেত্রফল, এবার ধরো একক ক্ষেত্রফল মানে এতটুকু জায়গা, এতটুকু জায়গা একক ক্ষেত্রফল মানে, তাহলে এই একক ক্ষেত্রফলে কতটা আধান আছে, সেটা হবে কিউ বাই এ। এই একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান আছে তাকে আমরা বলবো আধানের তলমাত্রিক ঘনত্ব। অর্থাৎ যদি কেউ মান দিয়ে এরকম বলে, তোমার সামনে বললো যে আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে 10 কুলম, এককটা আমি লিখেই দিচ্ছি একটু বোঝানোর জন্য, সেই একক পরে দেবো, কুলম পার মিটার স্কোয়ার। মানে কি বুঝবো, যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে 10 কুলম আধান আছে। হ্যাঁ, আধানটা সুষমভাবেও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমাকে বুঝতে হবে এইটুকু জায়গার মধ্যে এতটা আধান আছেই আছে। তো এইটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, যে একক ক্ষেত্রফলে কি পরিমাণ আধান আছে, যাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, এবং এটা হয়ে গেল গাণিতিক রূপ এটা। এবার এর একটু এককগুলো দেখে নিই। দেখো এসে একক অলরেডি আমি এখানে লিখলাম। গাণিতিক রূপটা দেখো, আধান বাই ক্ষেত্রফল, তাহলে কি হবে, কুলম পার মিটার স্কোয়ার। সিজিএস একক, হ্যাঁ অবশ্যই এগুলো স্কেলার রাশি, আধান ক্ষেত্রফল মানে পার ইউনিট এরিয়াতে কতটা আধান আছে, তো স্কেলার রাশি, এটা আধানের পরিমাণকে অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করছে। তাহলে এটা হবে স্ট্যাট কুলম, সিজিএসএ স্ট্যাট কুলম পার সেন্টিমিটার স্কোয়ার। তো এটা গেল এসআই ও সিজিএস একক। আর এটার উপর বেস করে কেমন কি কোশ্চেন হতে পারে এই ফর্মুলাটার উপর বেস করে, সেটা একটু দেখা যাক। প্রথমে একটা কোশ্চেন, বেসিক কোশ্চেন, একটি বর্গাকার পাত ক্ষেত্রফল একবারে দিয়ে দিলাম, বাহুর দৈর্ঘ্যও দিতে পারে, বাহুর দৈর্ঘ্য থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিবে তোমরা।
বাহুর স্কোয়ার করে। তো বর্গাকার পাতের ক্ষেত্রফল বললো 25 মিটার স্কোয়ার। এবং এই বর্গাকার পাতে আধান আছে, ধরো বলা হলো 100 কুলম্ব। তাহলে সিগমা কত? কোশ্চেন করে মানে আধানের তলামাত্রিক ঘনত্ব কত? আধানটা বললো সুষমভাবে ছড়িয়েছে, ধরো সুষমভাবে মানে আধানটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে আছে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা আছে আধান বাই ক্ষেত্রফল। তাহলে আধান হচ্ছে গিয়ে আধান কত? আধান দিয়েছে হচ্ছে 100 আর ক্ষেত্রফল দিয়েছে 25, কাটাকাটি করবে চলে আসবে 4 কুলম্ব পার মিটার স্কোয়ার, মানে প্রতি মিটার স্কোয়ারে 4 কুলম্ব আধান আছে। আর কি হতে পারে কোশ্চেন? তোমাদের বললো এরকম যে হ্যাঁ, একটু একটু অন্য কোশ্চেন দেখে দেখো। এরকম কোশ্চেন করলো যে 27টি জলবিন্দু মিলিত হয়ে একটি বড় বিন্দু তৈরি করলো, মানে বড় জলবিন্দু তৈরি করলো, বড় জলবিন্দু তৈরি হলো বা তৈরি করলো। তবে এদের আধানের তলামাত্রিক ঘনত্ব, মানে একটা ছোট জলবিন্দু আর এই বড় জলবিন্দু, এদের আধানের তলামাত্রিক ঘনত্ব কি হবে? তাহলে আমি এবার লিখছি সিগমা স্মল টু সিগমা বিগ বা লার্জ, যা লিখবে, এদের অনুপাত কি হবে? মানে একটা ছোট জলবিন্দু, একটা বড় জল মানে ছোট জলবিন্দু আর বড় জলবিন্দুটার হচ্ছে তলমাত্রিক ঘনত্ব অনুপাত কি হবে? এরকম কোশ্চেন থাকতে পারে। চলো এটা সলভ করি। দেখো কয়টা, একটু মাথায় রাখো, কয়টা জলবিন্দু? 27টি। দেখো এটা সলিউশন এখানে করছি। তাহলে ধরো এটা ছোট জলবিন্দু, এটা কয়টা মানে যুক্ত হয়েছে? 27টি যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু তৈরি করলো। এটা ব্যাসার্ধ নিলাম বড় আর, এটা ব্যাসার্ধ নিলাম ছোট আর। ব্যাসার্ধ কেন দরকার? কারণ সিগমা যদি বের করতে চাও, এই দেখো সিগমা বের করতে গেলে লাগে আধান বাই ক্ষেত্রফল। এবার একটা জলবিন্দুকে তো গোলক ধরবো, জলবিন্দুকে গোলক ধরবো, তো গোলকের বাইরের তলে ক্ষেত্রফল সেটা কি হয়? সেটা হয় 4 পাই, বা বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 4 পাই r², মানে যে ব্যাসার্ধটা লাগবে। তো দেখো এই যে ছোট ছোট বিন্দু আছে, এদের আধান আমি ছোট কিউ ধরলাম। তাহলে এক একটা যদি ছোট কিউ হয়, তাহলে 27টা যুক্ত হয়ে যখন বড় বিন্দু তৈরি করবে, সেই বড়টা আধান তাহলে কত হয়ে যাবে? 27 কিউ হয়ে যাবে। মানে এক একটা কিউ 27টা আছে, 27টা যুক্ত হয়ে বড়টা, তাহলে 27 কিউ তৈরি হলো। কিন্তু ক্লাস 9-10 ম্যাথে করেছো, আমাকে যদি বড়টা ব্যাসার্ধ বের করতে হয়, এই ছোটগুলো যুক্ত হয়ে বড়টা তৈরি করেছে, তাহলে ব্যাসার্ধ বের করার জন্য আমাকে আয়তন সমান করতে হবে। অর্থাৎ বলতে চাইছি বড় জলবিন্দুর আয়তন ওই 27টা ছোট ছোট জলবিন্দুর আয়তনের, মোট আয়তনের সমান হবে। 9-10 ম্যাথ। 4/3 পাই কেটে যাচ্ছে, এই r³ 27 r³ থাকলো, বড় আর ছোট আর। তাহলে লিখে নাও r³ ছোট r³। তাহলে বড় আর এর মান 3r হবে। এই যে এখান থেকে r³ 27 মানে কি হবে? 27 মানে হবে 3-এর কিউব। তাহলে বোথ সাইডে সব কিউব সরে গেল, এটা আসলে বড় আর। এবার আমাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল ছোট বিন্দুর তলমাত্রিক ঘনত্ব আর বড় বিন্দুর তলমাত্রিক ঘনত্ব বের করা, এটা আমাদের উদ্দেশ্য ছিল। দেখো এটাকে চেক করা যাক। তাহলে ফাইনাল অ্যান্সারটা লিখবো এইভাবে, লিখি ছোটটা আগে ছিল স্মল সিগমা বিগ। তাহলে স্মলের ক্ষেত্রে আধান কত? কিউ। স্মলগুলোর ক্ষেত্রফল কত? 4 পাই ছোট r²। বড়টা আধান কত? বড় কিউ। বড়টার ক্ষেত্রফল কত? 4 পাই r²। ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল, তলটার ক্ষেত্রফল সেটা দেখতে হবে। এবার আমাকে মান বসাতে হবে, তো মানটা বসানো যাক। হ্যাঁ দেখো এটা এবার সাজায় রাখো, ছোট কিউ বাই বড় কিউ সাজায় দাও। 4 পাই, তো এটা 4 পাই কেটে যাবে,
তাহলে উপরে চলে গেল বড় আর স্কোয়ার, একটু সাজায় নিলে ভালো হয়, নিচে হবে ছোট আর স্কোয়ার। এবার আমরা মান বসাই দেবো। কোন মান বসাবো? এই যে বড় কিউবের মান বসাবো এখানে, বড় কিউবের জায়গায়। তারপর এই যে বড় আর এর মান বসাবো বড় আর এর জায়গায়, মান বসিয়ে কাটাকাটি করবো, সেটাকে আমাকে পরে স্লাইডে করতে হবে। তো ফাইনালি আসলো, একটু আবার নিচেও দেখে নিই। উপরে ছিল ছোট কিউ, নিচে বড় কিউ। বড় কিউয়ের জায়গায় 27 ছোট কিউ বসাবো নিচে, এখানে চলে আসলো 27 ছোট কিউ। তারপর উপরে ছিল বড়, আর বড় আর এর জায়গায় আসবে 3r স্কোয়ার, সরি 3r, 3 ছোট আর বড় আর এর জায়গায়। তাহলে বড় আর এর জায়গায় চলে আসলো 3 ছোট আর তার স্কোয়ার, আর নিচে তো আর স্কোয়ার আছেই, নিচে আর স্কোয়ার আছেই, ওটাকে লিখে দাও। ব্যাস, এখানে দেখো কিউ কাটবে, তাহলে এটা আসলো 27, উপর থেকে আসছে 9 আর স্কোয়ার, নিচেও আর স্কোয়ার, তো এটাও কেটে গেল। তাহলে 9 দিয়ে 27 মানে 1/3। তাহলে অনুপাত কত হবে? অনুপাত হবে সিগমা, সিগমা 1 দিন, সিগমা স্মল দিয়েছি, তো সিগমা এস ইস টু সিগমা বি, মানে স্মল আর বি, এটা আসলো 1:3। এই তো আসলো সব কাটাকাটি করা। তো এই গেল একটা কোশ্চেন। এবার আমাদের একটা বিষয়টা দেখতে হবে, যে একটা কনসেপ্ট, মানে অন্য একটা কোশ্চেন, যে বলে কোনো বস্তুর, ঠিক আছে, কোনো বস্তুর আধানের তলমাত্রিক ঘনত্ব কোথায় বেশি হবে। মানে বলতে চাইছি, সাপোজ ধরো একটা বস্তু কিছু নেই, ধরো এই কাঠের টুকরোটা, এই কাঠের টুকরো দেখো একটা তল আছে, এখানে এখানে দেখো এই যে তল, মানে এটাকে তোমরা একটা বস্তু ধরো, এখানে আধান দেওয়া হয়েছে, তো আধানের তলমাত্রিক ঘনত্ব কোথায় বেশি হবে? এই সব জায়গায়, এই সব এই সব জায়গায়, নাকি এই যে কর্ণ, এই এই কোণাগুলোতে, এই কোণাগুলোতে কোথায় বেশি হবে সেটা আমাদেরকে জানতে হবে, যে আধানের তলমাত্রিক ঘনত্ব কোথায় বেশি হয়। তো দেখো, আমরা এটা বোঝার জন্য একটা গোলক নিয়ে আলোচনা করব। ধরো এটা একটা গোলক, এই ব্যাসার্ধ আমি বড় আর নিলাম, এর মোট আধান হচ্ছে বড় কিউ, তাহলে এর তলমাত্রিক ঘনত্ব সিগমা হবে কিউ বাই 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এর হচ্ছে এটা সিগমা বের হলো। এবার আধানের পরিমাণটা যদি নির্দিষ্ট থাকে, আধান ধরো নির্দিষ্ট, এই যে 4 পাইটা, এই যে 4 পাইটাও ধ্রুবক, তাহলে তলমাত্রিক ঘনত্বের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি দাঁড়াচ্ছে? এইটা। এইবার মানে ব্যস্তানুপাতিক, যেখানে যেখানে ব্যাসার্ধ কম ওখানে সিগমা বেশি হবে। আধান কিন্তু নির্দিষ্ট বলেছি, আধান নির্দিষ্ট পরিমাণ, ওটা কমছেও না বাড়ছেও না, ওটা ফিক্সড আছে। তাহলে যেখানে ব্যাসার্ধ বেশি ওখানে সিগমা কমে যাবে, ব্যস্তানুপাতিক। এবার ধরো এরকম আছে একটা তীক্ষ্ণ প্রান্ত, শার্প তীক্ষ্ণ প্রান্ত, একটা এরকম তীক্ষ্ণ প্রান্ত আছে। এখানে যে আমরা গোলকটা কনসিডার করতে পারবো, এটা ব্যাসার্ধ কিন্তু বড় হবে, কিন্তু এখানে যে আমরা গোলকটা কনসিডার করবো, এই যে ছোট্ট গোলক হবে, এই যে দেখো এই ছোট্ট গোলক, মানে আমি বলতে চাইছি যে যেখানে বেশি তীক্ষ্ণ ওখানে ব্যাসার্ধটা কমে যাবে, সেটা বোঝানোর জন্য আমি এরকম গোলক দিয়ে তোমাদের বোঝাচ্ছি, যে এটা দেখো এটা কত তীক্ষ্ণ, কিন্তু এখানকার ব্যাসার্ধটা দেখো ছোট্ট একটু হবে। মানে আমি এখানে একটু বড় করে দেখাচ্ছি, দেখো এটা হাওয়াই হয়ে গেল, তো কোন দিকে চলে গেল? হ্যাঁ, হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো এখানে ব্যাসার্ধটা কি হচ্ছে? ছোট্ট আর, এখানে ব্যাসার্ধ বড় আর, মানে এখানকার ব্যাসার্ধটা বেশি, আর এখানে ব্যাসার্ধটা এখানে বেশি। তাহলে এখানে ব্যাসার্ধ বেশি, তো ব্যাসার্ধ যদি বেশি হয়, এই যে দেখো, দেখো সিগমার সাথে ব্যাসার্ধের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এখানে ব্যাসার্ধ বেশি, তাহলে এখানকার সিগমাটা কম হবে, এখানকার তলমাত্রিক ঘনত্ব কম, আর এখানকার তলমাত্রিক ঘনত্ব বেশি। তাহলে কি শিখলে? যে যত তীক্ষ্ণ প্রান্ত হবে, যত শার্প হবে, সেখানকার তলমাত্রিক ঘনত্ব তত বেশি হবে। তাহলে লিখবো কি? লিখবো হচ্ছে যত তীক্ষ্ণ প্রান্ত তত বেশি সিগমা। তো এগুলো থেকেই এই প্রথম যেটা বললাম, যে স্থির তড়িতে প্রাথমিক ঘটনাবলী, এগুলোই ব্যাপার। হ্যাঁ, একটা জিনিস বলি, একটা জিনিস মাথায় আসলো, একটু আবেগ সম্পর্কে বলি। মানে ধরো বলতে চাইছি তড়িৎ আবেশ, যেটা ধরো এটা একটা বস্তু, এটা অনাহিত, ধরো অনাহিত, তার মানে এতে যতটা পজিটিভ আধান আছে ততটাই নেগেটিভ আছে, অনাহিত।
তো এর পাশে একটা দণ্ড নিয়ে আসলাম, এই আবার পজিটিভ, মানে এর মধ্যে পজিটিভ আধান বেশি আছে নেগেটিভের তুলনায়। তখন এই বস্তুটাকে যখন কাছে নিয়ে আসবো, এই এই বড় বস্তুটা যেটা, এর মধ্যে থাকা নেগেটিভ আধানগুলো এই তলের দিকে চলে আসবে। কেন আসবে? কারণ এখানকার পজিটিভ এর মধ্যে থাকা নেগেটিভকে আকর্ষণ করবে, এবং এই বড় বস্তুর মধ্যে থাকা পজিটিভগুলো বিপরীত দিকে চলে যাবে। কেন? কারণ এই দণ্ডটার পজিটিভ বড় বস্তুর পজিটিভকে বিকর্ষণ করে ঠেলে দিবে। তাহলে পজিটিভগুলো চলে গেল একদিকে, নেগেটিভগুলো চলে আসলো একদিকে। কিন্তু দেখো, এখন এই দণ্ডটাকে আনার জন্য এই যে বস্তুটার একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ হয়ে গেল, এটাকে বলছে তড়িতাবেশের ঘটনা। মানে না ছুঁয়ে শুধুমাত্র আধানকে কাছে আনার জন্যই দেখো মাইনাসগুলো একদিকে প্লাসগুলো একদিকে, এটাই তড়িতাবেশের ঘটনা। তো ঠিক আছে, এটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। নেক্সট দিন আমরা দেখব যে একটা আধান মানে নেক্সট ভিডিওতে একটা আধান আরেকটা আধানের উপর কতটা বল প্রয়োগ করে সেই সম্পর্কে দেখা যাবে। তো আজকে ক্লাস এইটুকুই।